আসসালামু আলাইকুম এডুকেশন শিক্ষার্থী। তোমরা যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার আসো, যারা ফার্স্ট টাইমার আসো তারা হয়তো জানো না যে বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বাংলা টপিক থেকে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে সেটা জানার অনেকে আগ্রহ পোষণ করেছে। এবং সেকেন্ড টাইমার যারা আসো তারা তো জানোই যে বিগত সালে প্রশ্ন কীরকম হয়েছিল। সো তোমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2025 সালে যে জানুয়ারি মাসের 25 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা টপিক থেকে, সেই বাংলা বি ইউনিটের প্রশ্নটা আজকে কী করে দেবো, যে সলভ করে দেবো। এবং তোমাদেরকে দেখাবো আমি যে বাংলা কোন কোন টপিক থেকে আর কি প্রশ্ন করে, কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন করে না, এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। সো মূলত হচ্ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বাংলা প্রশ্নটা সলভ করে দেবো। চলো শুরু করি। প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বি ইউনিটের প্রথম যে প্রশ্নটা এসেছিল যে কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে, অর্থাৎ এই লাইনটা দিয়েছিল একটা হুবহু একটা বই থেকে লাইন তুলে দিয়েছিল। এবং এই টপিকটা এসেছে, এই প্রশ্নটা এসেছে মূলত হচ্ছে আমার পথ থেকে। আমার পথ যে গদ্য আছে সেই গদ্য থেকে এই লাইনটা তুলে দিছে এবং বলছে যে কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কি থেকে, বিনয় প্রদর্শনের মাধ্যমে, এটা তো হবেই না। এবং মিথ্যাকে ভয় করার মাধ্যমে, এটা হবে না। ভুল স্বীকার করার মাধ্যমে, এটা হবে না। আত্মকে চেনার মাধ্যমে, অপশন বি, অর্থাৎ হচ্ছে আত্মকে চেনার মাধ্যমে আত্মনির্ভরশীলতা আসে। এবং এইটা হচ্ছে তোমাদের আমার পথ যে গদ্যটা আছে, এই গদ্যটা যদি তোমরা ভালোভাবে পড়ো, ওই গল্পে স্পষ্ট বলা আছে যে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চেনার মাধ্যমে। সো তোমাকে অবশ্যই বোর্ড বই পড়তে হবে, এবং তুমি যদি বোর্ড বই না পড়তে পারো তাহলে তুমি কিন্তু এই প্রশ্নটার উত্তর করতে পারবে না। আর পরবর্তীতে যে প্রশ্নটা এসেছে 2 নম্বর প্রশ্নটা, যে সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনাধারা সকালের, রাতের, বিকালের নাকি সন্ধ্যায়, অর্থাৎ হচ্ছে সন্ধ্যায়। সো আমাদের অ্যান্সার হচ্ছে সকালের, আমাদের অ্যান্সার হচ্ছে সকালের। আমরা হয়তো বা দেখছি যে এই সোনার কবিতাটা যদি তুমি একটু ভালোভাবে পড়ো, তুমি দেখতে পাবে যে একটা সোনার কবিতা একটা লাইন দেওয়া আছে যে পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। কি ঢাকা? গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসিমাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এটা হচ্ছে সোনার কবিতায়, যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সোনার কবিতাটা আছে আমাদের বোর্ড বইয়ে, এই বোর্ড বইয়ে কবিতায় বলা আছে প্রভাত বেলা। এবং আমরা জানি প্রভাত বেলা মানে হচ্ছে কি, সকালবেলা। সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে সকালবেলা। এখন তাহলে আমরা কি দেখলাম যে এই দুইটা প্রশ্ন থেকে আমরা বুঝতে পারলাম যে বাংলার যে টেক্সট বুকটা আছে এই টেক্সট বুকটা থেকে প্রশ্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। ফার্স্ট হচ্ছে আমার পথ, এরপর পাইলাম হচ্ছে সোনার তরী। সো আরো দেখি যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করে। এর পরবর্তী যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা কোনটি? মুকুট, বলাকা, চোখের বালি নাকি ছিন্নপত্র? অ্যান্সার হচ্ছে ছিন্নপত্র। অর্থাৎ হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা হচ্ছে ছিন্নপত্র। এবং এই প্রশ্নটা হচ্ছে বিগত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এবং এই প্রশ্নটা আসলে একটু কঠিন হয়েছে আমি মনে করি, কেননা এইটা তোমার হচ্ছে তুমি যদি কবি পরিচিতিটা ভালোভাবে না পড়ো। সো কবি পরিচিতি যদি তুমি ভালোভাবে না পড়ো, তুমি যদি একটু ডিপলি কবি পরিচিতিটা না পড়ো তাহলে তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবে না। তার মানে আমাদের কি করতে হবে, যে পাঠ্য বইয়ের যে লেখকগুলো আছে তাদের কবি পরিচিতিটা আমাদের ডিপলি জানতে হবে। তাদের কবি পরিচিতি সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানি তাহলে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর করতে পারবো যে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা হচ্ছে ছিন্নপত্র। এর পরবর্তী যে প্রশ্নটা এসেছে যে রাবণ অনুজ, অর্থাৎ রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। এখানে লক্ষ্মী শব্দটি বিশেষ্য শব্দ, ক্রিয়া শব্দ, বিশেষণ শব্দ নাকি সর্বনাম শব্দ? এই লাইনটা তুলে দিয়েছে হচ্ছে তোমাদের বিভীষণের প্রতি মেঘনাবধ যে কাব্য নামে একটা আছে, যে বিভীষণের প্রতি মেঘনাবধ। বোর্ড বই দেখবা যে বিভীষণের প্রতি মেঘনাবধ বলে একটা গদ্য রচনা আছে, এখান থেকে হুবহু তুলে দিয়েছে তোমার এই লাইনটা যে রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। এবং লক্ষ্মী শব্দটির অর্থ কি? আমরা জানি যে লক্ষ্মী শব্দটির অর্থ কি। লক্ষ্মী শব্দটির অর্থ মানে কি, তোমাদের হচ্ছে লক্ষ্য করে বা তাকিয়ে। লক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য করে বা তাকিয়ে। এবং হচ্ছে আমরা জানি যে তাকানো অর্থে বা হচ্ছে তাকিয়ে থাকা অর্থে বা কোনো কাজ করা অর্থে, কাজ করা বোঝালে আমরা কি দেই, সেটা ক্রিয়া দেই। সো আমাদের অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা ক্রিয়া। সো আমরা হচ্ছে কি লক্ষ্মী শব্দটি হচ্ছে মূলত কি, ক্রিয়া। এর পরবর্তীতে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে বদলায় বন্দুক বারুদ কি? একটু নেবে না? আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি, এই লাইনটা তুলে দিয়েছে মূলত হচ্ছে পাঠ্য বই থেকে।
পাঠ্য বই থেকে এই লাইনটা তুলে দিয়েছে এবং বলছে এখানে বদলায় বন্দুক বারুদ কি ড্যাশ একটু নেবে না। আমরা যদি ভালোভাবে একটু চিন্তা করি, যারা মেধাবী ট্যালেন্টেড যারা স্টুডেন্ট আছে তারা যদি একটু চিন্তা করে তাহলে এই প্রশ্নটার উত্তর এমনিতেই দিতে পারবে, কমন পড়ে নেই বাট অ্যান্সার করতে পারবে। কিভাবে? আমরা তো শূন্যস্থানে একটু কয়েকটা শব্দ বসাই, বদলায় বন্দুক বারুদ কি ঘুমিয়ে নেবে না, ঘুমিয়ে হবে না, জিরিয়ে হবে অ্যান্সার। আমাদের অ্যান্সার হবে জিরিয়ে একটু নেবে না। দেখো বিরতিও হবে না, ডেকেও হবে না। এই প্রশ্নটা মূলত পাঠ্য বই থেকেই করছে এবং এখানে যদি যারা 90% শিক্ষার্থী এটা যদি একটু মনোযোগ দিয়ে চিন্তা করে তাহলে কিন্তু অনায়াসে বলতে পারবে যে এই প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে জিরিয়ে একটু নেবে না। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী প্রশ্নগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে একটু দেখো, পরের যে প্রশ্নটা এসেছে এখানে বলা হয়েছে যে মানুষের মধ্যে যা অন্তরতম এবং অনির্বাচনীয়, লেখকের মধ্যে তারা কণ্ঠস্বর যেন তারই কি আওয়াজ, চেহারা, চক্ষু নাকি হৃদয়? চেহারা, অর্থাৎ হচ্ছে অ্যান্সার হচ্ছে চেহারা। আমরা যদি ভালো করে লক্ষ্য করি এই লাইনটা হুবহু অপরিচিত গল্প থেকে এসেছে এবং অপরিচিত গল্পে যে নায়ক আছে অনুপম, এই অনুপম হচ্ছে কল্যাণীকে উদ্দেশ্য করে, অর্থাৎ কল্যাণীকে উদ্দেশ্য করে এই লাইনটা হচ্ছে উল্লেখ করেছিল বা বলেছিল। সো আমরা যদি অপরিচিত গল্পটা ভালোভাবে পড়ি তাহলে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরটা অনায়াসে করতে পারতেছি। সো পরবর্তী প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি যে রোকেয়া সাফাত হোসেনের রচনা নয় কোনটি? যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এবং আমরা হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার না পড়লেও ক্লাস নবম দশম শ্রেণীতে আমরা পড়েছি যে বেগম রোকেয়া সাফাত হোসেনের লেখাগুলোর মধ্যে তোমার হচ্ছে মতির সুর, অবরোধ চিনি এবং সুলতানার স্বপ্ন, এই তিনটা প্রশ্ন এই তিনটা হচ্ছে তোমার হচ্ছে বেগম রোকেয়া সাফাত হোসেনের লেখা এবং হচ্ছে এই পদ্ম গোখরা হচ্ছে তোমার বেগম রোকেয়া সাফাত হোসেনের লেখা নয় এবং এই পদ্ম গোখরা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। এবং তোমরা আমি যদি একটু ভালোভাবে তোমাদেরকে বলি, এই পদ্ম গোখরাটা হচ্ছে কাজী নজরুল ইসলামের যে শিউলিমালা গল্পগ্রন্থটি রয়েছে, শিউলিমালা গল্প গ্রন্থটি রয়েছে, এই গল্প গ্রন্থের একটা অংশ হচ্ছে এই যে পদ্ম গোখরা। সো এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা। তো আমরা বলতে পারি যে বেগম রোকেয়া সাফাত হোসেনের রচনা নয় কোনটি? তাহলে পদ্ম গোখরা। তোমরা যদি কবি পরিচিতিগুলো এইভাবে ধরে ধরে একটু ডিপলি পড়ো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারবা। এখন দেখো পরবর্তী প্রশ্নটা বলছে যে বিলাসী গল্পের উল্লেখ নেই, কোন নামটি আসলে বিলাসী গল্পের মধ্যে উল্লেখ নেই? আমরা বিলাসী গল্প যদি একটু ভালোভাবে পড়ি আমরা লক্ষ্য করবো যে হুমায়ুনের নাম স্পষ্ট দেওয়া আছে, তুগলক খান নাম দেওয়া আছে, ভূদেব বাবুর নাম দেওয়া আছে, বাবরের নাম কোনোখানেই আমরা পাইনি। সো এটার অ্যান্সার হচ্ছে বাবর। আচ্ছা, আমরা এতক্ষণ যে প্রশ্নগুলো সলভ করলাম তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো যে বাংলার যে টেক্সট বুকটা রয়েছে এই টেক্সট বুক থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো প্রশ্ন করছে এবং এইবার হচ্ছে কবি পরিচিতি থেকেই অনেকগুলো প্রশ্ন করছে যা এর আগে কখনো করে নাই। আমরা অপরিচিতা থেকে প্রশ্ন পেয়েছি, সো সোনাত্তরী থেকে পেয়েছি, তারপর হচ্ছে কবি পরিচিতি থেকে পেয়েছি এবং পদ প্রকরণ থেকে পেয়েছি। সো আমরা যে টপিকগুলো থেকে পাচ্ছি সো আমরা এগুলোকে ইন্ডিকেট করে রাখবো। বিগত সালের যদি 4-5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে তুমি বুঝতে পারবা যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন করতেছে। তুমি যদি ওই প্রশ্নগুলো ধরে ধরে পড়ো তাহলে তুমি একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। পরবর্তী যে প্রশ্নটা আমি বলবো এটা বলছে যে লিটারেল শব্দের বাংলা পরিভাষা কোনটি? তুমি যদি ভালো করে লক্ষ্য করো লিটারেল শব্দের বাংলা পরিভাষা কোনটি? এটার অ্যান্সার হচ্ছে আক্ষরিক। এবং এটা হচ্ছে তোমাদের যে এটিএম বুক রয়েছে, অভিযাত্রী এটিএম বুক, এই এটিএম বুকের যে পরিভাষা পারিভাষিক এক শব্দের একটা চ্যাপ্টার আছে, সো একটা পার্ট আছে, ওই পার্ট থেকে তোমাদের এই যে লিটারেল শব্দটি আর কি দিয়েছে এবং এটা হয়তো বিগত সালেও এসেছিল। তোমরা যদি এটিএম থেকে 5 বছরের পারিভাষিক ভাষাগুলো শেষ করো তাহলে তুমি কিন্তু এই প্রশ্নের উত্তর করতে পারবা। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি 5 বছরের প্রশ্ন সলভ করলে তুমি 100% যে পারিভাষিক শব্দ থেকে যে প্রশ্নই করুক তুমি অনায়াসে উত্তর করতে পারবা। যদি হুবহু নাও কমন পাও তবু অ্যান্সার করতে পারবা, কারণ তোমার এতগুলো প্রশ্ন জানা হয়ে থাকবে যে তুমি অনায়াসে এটা বুঝতে পারবা যে এটার অ্যান্সার কি হবে। এর পরবর্তীতে প্রশ্নটা যদি একটু দেখো যে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ হচ্ছে কি? এটার অ্যান্সার হবে অংশ, অকাল এবং অঙ্ক। এবং আমরা যদি একটু দেখি বাংলার একটা আজকে টপিক আছে যেটা হচ্ছে আবিধানিক ক্রম অনুসারে সাজানো থাকে বাংলার আর কি বর্ণগুলা, এবং এটা হচ্ছে কোন অভিধানে কোন বর্ণটা আগে বসবে এটা আমাদেরকে খুঁজে বের করতে হয়। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি অংশ, অকাল, অঙ্ক এবং হচ্ছে কাচ, কুসুম, দীর্ঘ, দেহ, দৃশ্য, গৃহ, গোল, গণ্য এবং সবগুলো যদি আমরা ধারাবাহিকভাবে ডিকশনারি অনুযায়ী মিলাতে যাই সো আমরা
অংশ, অকাল, অঙ্ক, এইটা ধারাবাহিকভাবে মিলে যাবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে এইটা। এবং পরবর্তীতে যদি আমি আরো ভালোভাবে তোমাদেরকে পরের প্রশ্নটা দেখাই, পরের প্রশ্নটা বলছে যে ক্রমাগত ভুল করো না। এখানে ক্রমাগত শব্দটি কি? ক্রমাগত শব্দটি হচ্ছে সর্বনাম, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ নাকি বিশেষণ? সো এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখন কথা হলো এটা কোথা থেকে প্রশ্ন করছে? পদ প্রকরণ থেকে। এবং এর আগে একটা আমরা দেখাইছি যে পদ প্রকরণ থেকে কিন্তু আরো একটা প্রশ্ন এসেছিল। সো বাংলা ব্যাকরণগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তোমাদের বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন করে। সো আমরা এইভাবে তোমাদের যেভাবে পড়াচ্ছি, এইভাবে আমরা যে ফ্রি কোর্স লঞ্চ করতে যাচ্ছি এডমিশনের, আমাদের এই পেজে নতুন এবার 16 জন মেন্টর নিয়ে আমরা এডমিশনের একটা ফ্রি কোর্স লঞ্চ করতে যাচ্ছি। কোর্স ফি 3000 টাকা হলেও আমরা নিচ্ছি মাত্র 0 টাকা, অর্থাৎ কোনো ধরনের টাকা নেব না, জাস্ট ফ্রিতে তোমাদেরকে কোচ করাবো। যারা ফ্রি কোর্সে ভর্তি হতে চাও তারা পেজে নক করো অথবা তোমার কমেন্ট করো, আমরা অবশ্যই রিপ্লাই দেবো। সো চলো পরবর্তী প্রশ্নটা তাহলে সমাধান করি। তার আগে বলবো যে ক্রমাগত ভুল করো না, এইটা যে ক্রিয়া বিশেষণ হলো কেন হলো? দেখো একটা কোচি টেকনিক দিছিলাম যে ভুল করো না, অর্থাৎ তুমি যদি কোথাও ক্রিয়া দেখো, ক্রিয়ার সামনে যে শব্দটা থাকবে ওই শব্দটা যদি ক্রিয়ার সামনে যে শব্দটা থাকবে ওই শব্দটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। সো এখানে ভুল করাটা হচ্ছে ক্রিয়া এবং ক্রিয়ার সামনে রয়েছে ক্রমাগত। সো ক্রমাগত শব্দটি হচ্ছে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখানে বলছে যে অধ্বনির বিবৃতি উচ্চারণের উদাহরণ কোনটি? এখানে অনেক, অতুল, অধীর, করুণ। এখানে অ্যান্সার হবে হচ্ছে অনেক। কেননা আমরা আমাদের বাংলা ব্যাকরণের একটা টপিক রয়েছে এবং এ ধ্বনি অধ্বনি সংবৃত এবং বিবৃত উচ্চারণের একটা টপিক রয়েছে। তোমরা যদি এটা লক্ষ্য করো এবং 2023 সালে যে পরীক্ষাটা হয়েছিল 23-24 সেশনে, এখানেও এইরকমের একটা প্রশ্ন এসেছিল এ ধ্বনির বিবৃত উচ্চারণ কোনটি, এবং অনুরূপভাবে ওই টপিক থেকে প্রশ্ন রয়েছে। এটা জাস্ট খালি দিছে অধ্বনির বিবৃত উচ্চারণ কোনটি। সো এটা তুমি দেখলেই, ওই টপিকটা দেখলেই তুমি এইটা প্রশ্নের অ্যান্সার করতে পারবা। পরবর্তী প্রশ্নটা যদি আমি দেখি যে পোর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ কোনটি? পুড়ে যাওয়া, পরিশ্রম করা, পতিত হওয়া, প্রতিকূলতা পার হয়ে আসা। প্রতিকূলতা পার হয়ে আসা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে প্রতিকূলতা পার হয়ে আসা। এই প্রশ্নটার উত্তর তোমাকে পাতে গেলে একটা টপিক লক্ষ্য করতে হবে। বিরোচন অংশের যে বাগধারা বলে একটা টপিক রয়েছে এটিএম এর, এই বাগধারা থেকে তুমি যদি একটু দেখো, এই বাগধারা থেকে আমরা এই প্রশ্নটা পেয়েছি বাগধারা থেকে। এবং প্রতি বছর এই বাগধারা থেকে কিন্তু বিসিএস বলো, এডমিশন বলো, সব জায়গাতে কোনো না কোনোভাবে একটা প্রশ্ন এসে যায়। সো আমাদের বাগধারাটা অবশ্যই ভালো করে পড়তে হবে, এটিএম বইয়ের বিরোচন অংশটা। এর পরবর্তী প্রশ্নটা যদি আমি একটু ভালো করে দেখি যে বৈষম্য বিরোধী শব্দটি কোন ধরনের সমাস? কয়েকদিন আগে আমাদের যে 24শে জুলাই গণঅভ্যুত্থান গেল এবং ওইখানে এই শব্দটা সবচেয়ে হিউজ পরিমাণ ব্যবহার করা হয়েছে যে বৈষম্য বিরোধী, মানে সব ছাত্রছাত্রীর বৈষম্যের বিরোধী। অর্থাৎ দেখো বৈষম্য বিরোধী শব্দটা যদি আমরা ভাঙাই, যদি আমরা করতে যাই, তাহলে হচ্ছে হবে বৈষম্যের বিরোধী। তো আমরা জানি, যারা বাংলা ব্যাকরণ পড়ছে তারা সবাই জানে যে র এর ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেহেতু এখানে র এর ষষ্ঠী নাই, তৎপুরুষ কথাটা আছে, তো আমাদের হচ্ছে বৈষম্য বিরোধী শব্দটি কোন ধরনের সমাস হবে? তৎপুরুষ সমাস। এবং পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখতে যাই যে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, এই লাইনটা হুবহু তোমাদের বইয়ের যে পাঠ্য বইয়ের যে 18 বছর বয়স যে কবিতাটা আছে সুকান্ত ভট্টাচার্যের, এবং এই 18 বছর বয়স থেকে হুবহু এই লাইনটা তুলে দিয়েছে যে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। এখানে হাল শব্দটি হচ্ছে মূলত দশা। হাল মানে কি? দশা। সো আমরা যদি দেখি আশা, এটা হবে না, দশা, এটা হচ্ছে অ্যান্সার দশা। স্বপ্ন হবে না, লাঙ্গল হবে না। সো আসলে এটা ভুল, আমাদের অ্যান্সার হবে হচ্ছে দশা। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের যে প্রশ্নটা আমি সলভ করাইলাম বাংলা, এই বাংলা অংশটা তুমি যদি এখন মনোযোগ দিয়ে, প্রথম থেকে যারা ক্লাস করছো তারা একটু মনোযোগ দিয়ে ভাবো। আমাদের প্রশ্ন হয়েছে পাঠ্য বই থেকে, অপরিচিতা গদ্যটা থেকে প্রশ্ন হয়েছে বিলাসী, আমার পথ, সোনার তৈরি। দেখো সম্পূর্ণ যতগুলো প্রশ্ন হয়েছে বেশিরভাগ আমাদের বাংলার যে পাঠ্য বই রয়েছে পাঠ্য বই থেকে প্রশ্ন হয়েছে। এবং 18 বছর বয়স, তারপর বিভীষণের প্রতি মেঘনাবধ, এটা যদিও সিলেবাসের বাইরে, বাট আমাদের আগে সিলেবাস শেষ করতে হবে, দেন সিলেবাসের বাইরে যে গদ্যপদ্যগুলো আছে এগুলোকে আমাদের ভালো করে পড়তে হবে। এর পরবর্তীতে দেখো বিরোচন অংশ থেকে, বাংলা ব্যাকরণ অংশ থেকে সমাস, পদ প্রকরণ, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে এক কথায় প্রকাশ, এই ধরনের শব্দগুলো আসে, সমার্থক শব্দ, এই ধরনের শব্দগুলো আসে, এবং পারিভাষিক শব্দ, বাগধারা, এই বাংলা ব্যাকরণ অংশ থেকে এই ধরনের এই টপিক থেকে এই ধরনের প্রশ্নগুলো এসেছে। সো আমাদের যদি বাংলাতে ভালো করতে হয়, আমি তোমাদের বাংলার জন্য 2টা বই সাজেস্ট করছি, যারা ক্লাসটা করো নাই
বাংলা যে দেখবা এখানে এডমিশনের মানবিক বিভাগ যে বুক লিস্ট বলে একটা ক্লাস আছে ওইটা করে নিবা, এবং এই ধরনের ধরে ধরে টপিক অ্যানালাইসিস করে আমরা তোমাদেরকে পড়াবো আমাদের ফ্রি কোর্সে। আমাদের যে এডমিশনের ফ্রি কোর্স সামনে লঞ্চ করতে যাচ্ছি, এই প্রথম বাংলাদেশে এডমিশনের ফ্রি কোর্স, তাও আবার ডেডিকেশনের সাথে। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে ফ্রি কোর্স মানে কোনো ধরনের না হয়তো বা তেমন গুরুত্ব দিয়ে পড়াবে না। সো অবশ্যই গুরুত্ব দিয়ে আমরা পড়াবো। সো তোমরা অবশ্যই আমাদের ফ্রি কোর্সে এনরোল করার জন্য আমাদের পেজটা ফলো করে আমাদের পেজে নক করো, তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে বা আমাদের যে প্রাইভেট গ্রুপ সেই গ্রুপে অবশ্যই তোমাকে ভর্তি করে নেওয়া হবে।